শুভ সকাল রুনিয়া। শুভ সকাল জুবাইর। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের যারা এইমাত্র আমাদের সাথে সরাসরি যুক্ত হলেন সকালের বাংলাদেশের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুলহাস জুবাইর। আমি রুনিয়া। আজকে নামটা ছোট হয়ে গেছে, আমি আমার বড় নামটা আর বলছি না। সবাইকে শুভ সকাল, সকালের বাংলাদেশের পক্ষ থেকে। একদমই তাই, সবাইকে শুভ সকাল। আর দিনের শুরুতে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই যে আমাদের অনেকগুলো উৎসব কিন্তু ধেই ধেই করে ধেয়ে আসছে আমাদের দিকে, এবং সেই উৎসবগুলো যাতে আমাদের উদযাপনে কোনোটা কমতি না হয় এটাই প্রত্যাশা। তবে যে জিনিসটি ইম্পর্টেন্ট, যে জিনিসটি বলার আছে, যে উৎসব উদযাপন করতে গিয়ে যাতে আমরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার না হই। আমরা যারাই শপিংয়ে যাচ্ছি, আমরা যাতে পরিবারের সদস্যগুলো, বিশেষত আমাদের শিশু যে সন্তানটি রয়েছে তাকে নিয়ে যখন মার্কেটে যাচ্ছি একটু যাতে খেয়াল রাখি সে যাতে কোনোভাবেই আমাদের ফেলে কোথাও দূরে না যায়, যাতে হারিয়ে না যায়। হ্যাঁ, হাত ছাড়বেন না। হাত ছাড়বেন না। আর রুনিয়ার মতো হলে ওনার সাথে গিট্টু দিয়ে রাখবেন। না না না, ওনার সাথে গিফট দিতে হবে না। বাট আমার না মাঝে মাঝে মনে হয় বাচ্চাদের সাথে যদি একটা আইডি কার্ড দিয়ে দেওয়া যায়, অথবা বাচ্চা যদি বলতে পারে যে বাবা মার নাম কি বা কোথায় থাকে, ফোন নাম্বার, এটা না খুব ভালো। নিঃসন্দেহে বাচ্চারা বলতে পারে, কিন্তু কথা হচ্ছে যখন এরকম কোনো অ্যাবডাকশন হয় তখন কিভাবে তারা বলবে, কার কাছে বলবে, যদি কেউ ধরে নিয়ে যায় সেটাও ঠিক। সেক্ষেত্রে আসলে এগুলো কোনোটাই কাজ থাকে না। তাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টি, আমরা পরিবারের যারা অগ্রজ রয়েছি তারা যাতে আমাদের একদম শিশু সন্তান যারা আছে তাদের জন্য একটু খেয়াল রাখি, একটু সচেতন থাকি, চোখের আড়াল না করি, একদমই চোখের আড়াল না করি। আর যেটি বলছিলাম যে সকালটা শুরু হয়ে গেছে, কর্মব্যস্তময় একটি দিন পার করবেন আপনারা অনেকে, কারণ আজকে হচ্ছে প্রথম কর্মদিবস সপ্তাহের। তাই এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আজ সারা বাংলাদেশ কি নিয়ে ব্যস্ত থাকছে। প্রথমেই শুরু করছি ঢাকা দিয়ে। আজ সন্ধ্যা 7টায় শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাট্যজনের নাটক শেষ রক্ষা এবং মূল থিয়েটার হলে নাট্যধারার নাটক আয়না বিবির পালা এর প্রদর্শনী রয়েছে। ঢাকায় আজকে আরেকটি খবর আছে, সেটা হচ্ছে ঢাকার সকাল 9টায় রাজধানী ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষি গবেষণা মিলনায়তনে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং সেমিনারের আয়োজন করেছে পানি সম্পদ অধিদপ্তর। এবারে প্রতিপাদ্য থাকছে টুগেদার এগেইনস্ট রাবিজ। একদমই তাই। এই মুহূর্তে চলে যেতে চাই সরাসরি চট্টগ্রামে। যারা রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি আজ চট্টগ্রাম রেল স্টেশনে ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিন। আজ যথারীতি 3 অক্টোবরের বিভিন্ন রুটের অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে। চট্টগ্রামে যেটা খবর আছে সেটা হচ্ছে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 3 দিনের ব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব। 3 দিনের মূল আয়োজনে নাটক থাকছে 3টি। শামীম হাসানের নির্দেশনায় আজ প্রদর্শিত হবে মহাকবি আলাউল বিরচিত পদ্মাবতী। এই মুহূর্তে চলে যেতে চাই আমার প্রিয় নগরী সিলেটে। সিলেটের বাসীদের জন্য জানিয়ে দিতে চাই ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি কিন্তু শুরু হয়ে গেছে। সিলেট রেলওয়ে স্টেশন কাউন্টারে আজ সকাল 9টা থেকে বিক্রি হবে আগামী 3 অক্টোবরের টিকিট। তাই যারা টিকিট সংগ্রহ করতে চান তারা আর দেরি না করে চলে যাবেন। দিনাজপুরের খবর, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে 5 দিনব্যাপী দিনাজপুর শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন। বিকেল 3টায় রাজলক্ষ্মী ও শ্রীকামাত্য এবং 74.5 চলচ্চিত্র প্রদর্শিত হবে। চলচ্চিত্র উৎসব সকলের জন্য উন্মুক্ত। আমাদের আজকে এটাই ছিল। সারা বাংলাদেশে যা হচ্ছে, কোথাও চলচ্চিত্র হচ্ছে, কোথাও র্যালি হচ্ছে, সেমিনার হচ্ছে, বেশ ভালোই তো। বেশ ভালো। আর যেহেতু কর্মদিবস, প্রথম কর্মদিবস, তাই আমার মনে হয় না খুব বেশি মানুষ বাড়ির থেকে বের হবেন, ঘুরতে যাবেন কোথাও। তবুও যদি যান, এই যে কিছু ইনফরমেশন দিয়ে দিলাম, এছাড়া আর অনেক কিছু ঘটছে আমাদের চারপাশে, একটু চোখ কান খোলা রাখলেই আমরা খবরগুলো জেনে যেতে পারবো। আর তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা উৎসবের কথা বলছিলাম আসন্ন, এবং এই উৎসবে কিন্তু ঢাকা বা শহর অঞ্চলের একটা বিশাল জনগোষ্ঠী নারীর টানে ঢাকা ছাড়বে। তো তাদের উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে আমার বলার আছে যে আপনারা রেলের টিকিট যখন আপনারা কাটতে যাচ্ছেন, আমরা কালকেও দেখেছি অনেক লম্বা লাইন, বলা হচ্ছে দুপুরের মধ্যেই টিকিট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু প্লিজ ধৈর্যহারা হবেন না। ওখানে আইন শৃঙ্খলা বজায় রাখেন এবং একটু তো ধৈর্য ধরতেই হবে গ্রামে ফেরত যেতে হলে নারীর টানে। আমরা আজকে আমাদের পেপার এখন চলে যে হেডলাইন্সগুলো পড়ে নিই। আমি যুগান্তর দিয়ে শুরু করছি। জাতিসংঘে শেখ হাসিনা তার প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশ। জামালপুরে 20 দলীয় জোটের জনসভায় বেগম খালেদা জিয়া বলেছেন বিএনপির সঙ্গেই আলোচনা, নির্বাচনও দিতে হবে। আরেকটা খবর যেটা এসেছে সেটা হচ্ছে জয়ললিতার 4 বছরের জেল, হারালেন মুখ্যমন্ত্রী ও বিধানসভার পদ, 100 কোটি রুপির জরিমানা। ধন্যবাদ রুনিয়া তোমাকে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে দৈনিক প্রথম আলোর একটি সংখ্যা আছে। প্রথম আলোর শিরোনামগুলো পড়ে শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে।
প্রথমেই সচিত্র প্রতিবেদন শিরোনাম করেছে পশুর হাটে অবরুদ্ধ হবে 4 হাসপাতাল, স্থানীয় সরকার মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং তার সাথেই রয়েছে মুন গ্রুপকে উদার হস্তে ঋণ দিয়েছে ব্যাংক, অনুমোদনহীনভাবে সহযোগিতা দিতে পিছিয়ে নেই বাংলাদেশ ব্যাংকও। এবং যুদ্ধাপরাধীদের বিচারে সমর্থন দিন জাতিসংঘে ভাষণে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এই ছিল মোটামুটি প্রথম আলোর উল্লেখযোগ্য শিরোনাম। রুনিয়া, দৈনিক ইত্তেফাকে ওই সংবাদগুলো কিন্তু এসেছে। তার সাথে যেটা আছে সেটা হচ্ছে নিউ ইয়র্কে হাসিনা এবং মোদির বৈঠকে বাংলাদেশে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। যদু মধু নয়, বিএনপির সঙ্গেই আলোচনা করতে হবে, জামালপুরের জনসভায় তিনি বলেছেন খালেদা জিয়া। আরেকটা আছে সুরে সুরে শরতের অঞ্জলি। ঈদের আগে তৎপর হচ্ছে অজ্ঞান পার্টি। আমরা যেটা বলছিলাম যে এই যে নিরাপত্তার বিষয়টা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এরপর তোমার হাতে কি আছে? তোমার শেষ হয়ে গেছে ইত্তেফাক। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক সমকালের একটি সংখ্যা। সমকালের শিরোনামগুলো পড়ে শোনাবো। প্রথমেই পড়ছি, বাংলাদেশ সন্ত্রাসবাদ নির্মূলে বদ্ধপরিকর, জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ, যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক মহলের পূর্ণ সমর্থন চাই, আমলাতন্ত্রের মার প্যাঁচে তথ্য পাচ্ছে না জনগণ, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ। সেই সাথে আরো একটু জানিয়ে দিতে চাই, আজ কিন্তু নদী দিবসও। এবং এরই সাথে আরো একটি শিরোনাম আছে, নিউ ইয়র্কের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই, উট নিয়ে হুলস্থুল। মূলত এই ছিল সমকালের শিরোনাম। আচ্ছা, জনকণ্ঠে আজকে যেটা এসেছে সবগুলি একই অবস্থা। জঙ্গির সাথে জিরো টলারেন্স, হাসিনার তিনি বলেছেন। এখানে আরেকটা যেটা সংবাদ আছে, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সেটা হচ্ছে জমে উঠেছে গাবতলীর পশুর হাট। এবং আরেকটা হচ্ছে যে আপনারা যখন গরু কিনবেন তখন আপনার মোটা তাজা গরু কিনবেন না, কারণ এটাতে হরমোনের ইনজেকশন দেয়া হয়। আর জঙ্গিবাদকে জিরো টলারেন্স বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কঠোর উচ্চারণ। ধন্যবাদ রুনিয়া তোমাকে। দর্শক, এই মুহূর্তে আমার হাতে আছে দি ডেইলি স্টারের একটি সংখ্যা। ডেইলি স্টারের শিরোনামগুলো পড়ে শোনাচ্ছি। প্রথমেই, আই এম ভেরি সিরিয়াস, Modi assures Hasina to resolving pending issues, the first meeting between the two leaders last 20 minutes. Taka 2 crore haste, no early polls, no talk, Hasina tells press in New York, back trial of war crimes. Register as Bengalis on face detention. এই ছিল মূলত দি ডেইলি স্টারের শিরোনাম। আর আমাদের যে পত্রিকাগুলো আমরা দেখেছি সবকটা পত্রিকা কিন্তু আমাদের যেই বিষয়টি এসছে তা হচ্ছে যে ঈদ উপলক্ষে যে গরুর হাটগুলো বসছে আমাদের হাসপাতালগুলোকে ঘিরে প্রথম আলোই রিপোর্ট করেছে। সেই সাথে জঙ্গি জিরো টলারেন্সের ব্যাপারে আমরা জনকণ্ঠের একটি রিপোর্ট দেখেছি। মূলত বেশ বিভিন্ন রকমের নিউজ আমরা দেখেছি। আর এর সাথে আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমরা গতকালই আমাদের এক রত্নগর্ভা জননীকে হারিয়েছি। আমাদের হুমায়ুন আহমেদ স্যার, আমাদের ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার, আহসান হাবিব স্যার এবং তাদের মা যিনি ছিলেন গতকাল আয়েশা, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আয়েশা ফয়েজের বিদেহী আত্মার জন্য শোক প্রকাশ করছি এবং চাচ্ছি যে তিনি স্বর্গের সবচেয়ে সুউচ্চ স্থানে, যেখানে সকল রত্নগর্ভা জননীরা থাকবেন, তাদের পাশে যে অবস্থান করবেন। আর এই সময় হয়ে গেল একটা ছোট বিরতি নেওয়ার। বিরতিতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই যে আমাদের জীবনে যাই ঘটুক, আমাদের পরিপার্শ্বে যেই অবস্থায় সম্মুখীনই আমরা হই, সেই সম্মুখীন অবস্থার মধ্যে আমাদের হাসতে হবে, হাসতে জানতে হবে। কারণ হাসতে নাকি মনের যে দুঃখ আছে, কষ্ট আছে, সব উবে যায়। তাই এই হাসির জন্য হাসিকে নিয়ে ফিরছি বিরতির পরে, অতিথিকে নিয়ে। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। আপনাদের সাথে আছে আমি জুলহা জুবাইর এবং রুনিয়া। আমি একদম রুনিয়া উপস্থিত টাইপ হচ্ছে রুনিয়া। দর্শক, বিরতিতে যাওয়ার আগে বলছিলাম হাসতে জানার কথা। আমাদের বাস্তবিক জীবনে আমরা এতটাই কঠিন হয়ে গেছি বা এতটাই বাস্তবিক হয়ে গেছি যে আমাদের হাসির খোরাকটুকু জোগাতে এখন বেশ কষ্ট হয়। এই হাসিকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে আনতে যে মানুষগুলো কাজ করছেন, এমনই দুজন মানুষের উপর ছোট্ট একটি উপস্থাপনা দেখবো এখন। of having to deal with students that don't want to be here, that don't want to be
in class, okay? Now, first off, the way that they talk, woo! Suck your what? Sit down. What did you just say? Sit down. If I didn't need this pension, I would get up out of this chair and I would. You watch. Do you know? Watch your mouth. You gonna sue me. You gonna sue me? You know what? I will reach in my wallet, give you $100 and settle out of court if you could spell the word sue. Go home. Just go home. Teachers need a place to vent. Peace. সব দেখ বইটার এখান থেকে কলম, অনেক কলম থাকে না? আরে বাবা, আর্মিতে যেমন এখানে গুলি থাকে, আমাদের এখানে কলম থাকে। বেশ চালাক। আচ্ছা, অফিসে দেখবেন যার যত দায়িত্ব কম তার সবচেয়ে বেশি কালি থাকে, কলম থাকে। দেখবেন সিইও এই সাইন করতে হবে, এই কলম নাই, কলম দাও তো। তখন দেখবো আরেকজন, স্যার লাল কলম চান না নীল কলম চান নাকি পাপি লাহিড়ি কলম চান, কোনটা চান? একটা দিন আসবে বাংলাদেশে ওপেনলি গে ম্যারেজ হবে। আই থিঙ্ক ইট শুড হ্যাপেন। কি বলেন? হবে, ওয়াই নট? হবে, বিয়ে হবে গে। এই যে ভাই আসেন আসেন বিয়েতে, আপে গে বিয়েতে যাবো, প্রেজেন্ট নিয়ে ঢুকবো। আসেন ভাই, নাবিদ ভাই আসেন। আপনি কি বরপক্ষ নাকি আপনি বরপক্ষ? দর্শক, যে দুজন মানুষের উপর উপস্থাপনা দেখছিলাম সেই দুইজনকে নিয়ে আজ আমরা হাজির হয়েছি আমাদের সকালের বাংলাদেশে। আজ অতিথি হিসাবে আছেন আমাদের প্রিয় নাভিদ মাহমুদ এবং আমাদের সাথে আছে চার্লস বার্কাস। বোথ অফ ইউ আর কমেডিয়ান্স অ্যান্ড অ্যাজ উই ওয়ার সিইং দ্যাট ইউ লাভ মেকিং পিপল লাভ বেসিকলি। Yes. But that's the main issue we'll be talking about. Before that, we have a very favorite question of ours. It's a brand question of this show, Shokaler Bangladesh, which is, I would like to know, first of all, I'll start with you, Charles. How do you start your everyday? Every day? Usual starting, yeah. When I wake up, Yeah. immediately pray. Okay, Immediately pray and try and write a little bit for about 5 to 10 minutes, and then I go pee. Can I say that? Sorry. Thank you. That's Okay. quite a detail. That's a part I That's too believe far common back. to Okay, everyone. sorry. I'll go back to Navid Bhai. Navid Bhai, আপনার সকালের শুরুটা মানে I'll speak in Bangla. Go for and it. I'll throw in some bad things about him. সকালে শুরু করি, আমিও খুব ভোরে ওঠার চেষ্টা করি এবং আমিও উঠে নামাজ পড়ি, একটু সূরা ইয়াসিনটা পড়ি সবসময়। তারপরে ইমেল টিমেল চেক করি, একটু পড়ি, নাস্তা খাই, একটু দেখি কি হচ্ছে তারপরে এটা নিয়ে একটু লেখালেখি শুরু করি। তারপরে সবাই ওঠা শুরু করে, বাচ্চারা ওঠা শুরু করে, তখন দিন এভাবেই শুরু করি। I mean, the morning in 8 time, it's a very peaceful and it's like my time, the morning time. If you wake up Definitely. early, it's like my time. Yeah, definitely. And like in my house, given the chance, my whole family, that is both my daughters and my wife, they try to be in the Dubai time, So their morning is like 2:00 in the afternoon over here. So Okay. if I get up at 6:00 in the morning, I practically have 6 hours of my free time, my Free time. time. Anyways, it's really nice knowing that both of you are really morning person and you guys start your day in a very early time. That's highly appreciated, which we are basically trying to do, that we want to promote that early rising thing in Bangladesh. Because Navid bhai একটা saying আছে না early rising নিয়ে? Yeah. That is like early to bed, Early to bed rise. makes a man healthy, Healthy, wealthy, and wealthy, and wise. wise. Abhi khub I don't know if I'm healthy or not. I get up early in the morning, but I still have a tummy, So I mean, if you get early in the, some people get up early in the morning and take a smoke. That doesn't work, Okay. No, true. As we were knowing about you, that both of you have chosen a profession to be a stand-up comedian, which is. I that don't know. what we How do you? Okay, that's your profession. Okay, I doubt. Okay, Marcus, Charles is doubting on that. Anyways, I'll get back to my question. Like, you have chosen a profession which is really tough, because it's very easy to make people cry, because all of us are emotional. You hit us up in the proper point, we start crying. But Charles and Navid bhai, you have chosen a profession to make people laugh, which is really tough. I want to know the behind the story. Actually, I failed at trying to make people upset. That's why I became a comedian. Wow. Everyone says, you better make me laugh. And I'm like, well, I'm a frustradian. I'm going to make you mad. But the thing is that I love laughter. I love laughing. And I love to make people feel good. And some of the best times, I don't know for Navid, but I know I've had people come up to me afterwards and tell me, oh, I've been hurting for so long and you made me happy and I feel good. And that's one of the best things you could ever do. I think that's the best thing, like make people happy. Because Yeah. we go through so much problem and sorrows. So a chance of laughter, it's a huge thing. It is. It is, and it's very fulfilling, as he was saying.
and especially in Bangladesh or this part of the world, it's tough to make people laugh. You may have experienced. It's not that they don't want to laugh; they're just not as expressive. So you don't know if they're really having a good time. But as you said, that when people come and say, "Hey, I was so depressed, and then I laughed, and I'm feeling so good," Yeah. that is the most rewarding thing, and that makes it worthwhile. It is very tough. You're right, to make people laugh, and you can't say the same jokes Over to the again same and again. people twice, and so you Yeah. have to constantly come up with new material. Write new material. and every material is not necessarily guaranteed to work. So from that perspective, it's very tough. But it's at the same time, the tougher it is, the more fulfilling it is. Right. I'll start ask Navid another question. Like, you could have been anything, choosing a profession to be comedian. What was the family reaction? Like, cause you are an engineer, you have completed your engineering from BUET. Then Yes, being a and comedian, also I worked as in the industry for almost 2 decades. do people take you seriously in that sense, being an engineer? Well, I mean, the thing is that when I do comedy, actually now nobody takes me seriously. And in fact, one time I remember I was at a barbecue and I choked on a chicken bone, and I said, "That's what I do." That is. I said, "No, no." And then somebody, I was getting red, and then they came and did the Heimlich and got the bone out, and I said, "Dude, man, I could have I mean, yeah, I could have died, But that's not a joke. That's a joke. That's a serious So joke. nobody takes me seriously. That's the downside. But ভাবিও কি বিষয়টা এভাবে doesn't take you seriously? Well, I mean, no, it's the other way around. She says that, সবসময় joke করতে ভাল লাগে না. In the translate, they say, you don't have to be funny all the time. It's a really, she's trying to be romantic, honey. I say, and I kind of crack a joke. I said, no, there's a time and place for everything. The worst part is when everyone else, you tell them you're a comedian, they want to tell you jokes. Yeah. And they want to say, you could use that in your comedy skit. And I'm like, it's not a skit, it's stand-up comedy. Yeah. Right. And they always tell you, I have a joke and it's never funny. And usually they say, are you a comedian? Can you tell me a joke right now? And I said, are you a doctor? Can you do a vasectomy operation right now? And even like one time, I mean, they always happens with All you the too. time. Like you're a comedian, like you have to be available on demand. And like once we went to this house, somebody had just died. I mean, the dead body's right there, God. and everybody's crying. And and my dad, my dad of all the people, says, Naveed, why don't you crack a few jokes now? It'll lighten up. I said, no, Dad, there's a time. or Let this guy place." get buried first, at least. Yeah. I mean, he's like, there's a time and a place. So. And what's worse is when you tell people you're a comedian, they look into your mouth like everything you're going to say is going to be funny. They're looking inside your mouth. Like, The same thing is happening with me, I guess, because I'm in the preparation of having lots of laughter on this show. So I was looking for whenever you guys was like speaking about things that how you have been through, what you have done in life. So I was trying to find the funny part of it, and I have got plenty to laugh about. I'll come to Charles. That you have been working in comedian sector and as a comedian, and also you've been working in Hollywood films. Yes. I'd like to know a bit of that. Well, I got my training at my Master's in Fine Arts and Acting at Columbia University. And then shortly after that, I did the first film I ever did was with Kevin Costner for Love of the Game. And I was so excited. I got my union card, I had 6 scenes, and then they cut every scene out. I was so heartbroken. Okay. But I was in the union. But I've been blessed with a lot of things. I've been on Sopranos and the Chris Rock Show, and I have a movie coming out this upcoming year. So I'm Would you excited like to about share that. this thing with us? Sure. We did an independent film called Teresa is a Mother, and in that film they screened it at Cannes, and we actually got distribution, and we are coming out in 2015. And I play a preacher who is he's on a cable access television cooking show. So he's Okay. preaching and cooking at the same time. Okay. And it's hilarious. It's a lot of fun, and we had What a a good time. doing combination. it. Yeah. That's Cook a great and fish. combination. I started my career as a TV anchor from a cooking show. Oh, wow. So that's a common thing between you and me. Like the Yes. interesting part is নাভিদ ভাই রুনিয়ার একটা ডিফারেন্ট পরিচয় আছে যেটা আমাদের কলিগদের কাছে এটা অনেরে বলবো কিনা আমি জানি না রুনিয়া কিভাবে দিবে বিষয়টা কি বলছে আমি তো বিশেষ জানি খুব না। আদর করে রুনিয়াকে আমরা ছোটা বুয়া হিসাবে ডাকি আমাদের অফ দ্য কুকিং It's a, like part-time maid. He's calling me. Oh no. Not It's nice. okay. It's okay. Everything works. It's all good. It's all good. কামিং টু নাভিদ ভাই how did you start it? Well, I always like to be, like to make people laugh, whenever I'm with friends and family, whatever. Always like to crack jokes and everything. But when I moved to the US as a grad student, and this friend of mine, she took me to a comedy club, Ann Arbor Showcase. That's where I was going to school at also.
from our grad school, and she said, no. I mean, I said, yeah, I've seen stand-up. I said, no. I mean, you have to go to a comedy club, and then. Okay. When I experienced live comedy and I got hooked, I said, this is it's just like watching live drama, natok. You know, we can watch drama on TV, or we can go to Shilpokala Academy to watch live. It's a world of difference. And then I got hooked. And then once I got married to Zara, I used to take her to comedy clubs. And then one time, Comedy Store in La Jolla, California, this was 1994. And we were watching a show, and after the show, I was hanging out with the comedian. And he said, well, there's a class here if you want to take. I said, yeah, sure. And that's how I started, and that's it. I never turned back, never looked back. Wow. He had a fun experience. Okay. I have a question. Yes. So this is your first time visiting Bangladesh? Yes, And how was your experience? I loved it. It was Did it- amazing. Did you try the local food? I have. They've In been. fact, that's what he's been having. They won't stop Okay. feeding me. They will not stop feeding me. I've had beautiful, beautiful food, and the people have been very nice. And when I came into the airport, it was at 4:48 in the morning, and I Okay. figured it would be quick and easy to get out. But everybody was at the airport. Okay. I don't know why. Everyone was there. It was amazing. But I've been enjoying myself and enjoying the sights and what have you. And I noticed you guys have a lot of dogs around here. They're just like, they have jobs or something. They walk around They're like freelancers. Yeah, basically. yeah. We have lots of freelancing dogs that's True. roaming around in the city. But we've had a good time. I plan on hopefully coming back sometime in the future and do it again, man. We had a blast. Definitely. I would like to know about your future plans, both of you. But before that, the same question I've asked Navid Bhai, that how did you start it? I mean, you always wanted to be an actor, always wanted to be because you have a Bachelor of Mathematics and Drama? is it Yes, so? yes. I actually. How these two here's- combination works, Mathematics here's and something Drama? that me and Naveed drama share. and then comedy. Me and Naveed share this. I started chemical engineering in my undergraduate school. You must And- be kidding. Yes, and midway through, I got a role in a play, and I loved acting. I had done it when I was in school before, and I switched to mathematics and drama, and I kept my math degree and my drama degree, and then after that, I went on to study acting. But while I was studying acting, a friend of mine, I was a DJ, and they asked me to host. you were a DJ too? I was a DJ. That's how I put Wow. myself through school. I did so much stuff. But they asked me to host a comedy show. And this was time during All the of a sudden? Yeah. They said, we want you to host a comedy show. And it was during Def Jam. Oh. And there was a big boom of comedy. And I thought I was going to be good. I was horrible. I was the worst. The comedians were mad at me because I didn't know any jokes. I was just going up there thinking I was going to do what everybody else did. But then a friend of mine, Kevin, he Okay. killed the show. He did excellent. He says, if you're really serious about this, you got to come down to a comedy club. And that's where it started for me, at New York Comedy Club. And I went and I watched and I went and I stayed and I started getting on and I started taking it seriously, reading books and getting on stage. And then I developed the ability to headline Bangladesh. This is nice. Okay. আচ্ছা নাভিদ ভাই, মানে বাইরে তো এটা অনেক ইজি এরকম একটা ক্যারিয়ার বা প্রফেশনকে চুজ করা, বাংলাদেশের জন্য এটা তো অনেক ডিফিকাল্ট নিশ্চয়ই ছিল, তো আপনি এটা কিভাবে ম্যানেজ করেছেন? এখানেও ডিফিকাল্ট আমি ইংলিশে বলি যাতে ও হ্যাঁ, হ্যাঁ, বুঝে। please, So her please question carry was on. that her question is that it's an easy career in the West, but it's difficult over here. But actually, it's also difficult over there too. Yes. I mean, comedians. There are so many comedians, and there's only limited work, and only the top few percent make a lot of money. Over here, it's the same thing. And I had very high-paying corporate jobs, leaving that to become a comedian. But there's an upside to it because it's such a virgin market over here. Everybody, as you were saying, everybody wants to laugh. And yes, we've had comedy, but we haven't really had stand-up comedy, which is very new. And as people are seeing it, they're appreciating it. They say, wow, this is so, I'm part of the show. And that's the reason they like it. And so the demand is growing. And as the demand is growing, they're willing to pay for it. So from that perspective, I think if somebody's really serious about it, if they really work hard towards it, if they become good, I mean, they can actually make a very decent living out of doing stand-up Because comedy. it's a more interactive show. Very much interactive. You connect with the audience connects with you. Because I have been one of your shows, I went there and I was laughing like anything. Yeah, I mean, At the night. difference is that stand-up comedy is about talking about my experience. It's based on truth. What happened in my, it's like what we do adda. Right. Adda is like hanging out. And that we talk about things that happened in my life or at work or what I saw, and then I exaggerate a little bit, Oti Ranjan. right. But it is still based on facts, and that is stand-up. And then you will laugh
if you relate to it, they say, yeah, you know what? It happened in my life also. And then you, oh my, that is so funny. You observed and you're portraying it so funnily. But that's not the same as telling jokes. Two men were walking down the street. no, that's called jokey joke. that- That's not joking. stand-up. Yeah, that's not stand-up. Navid bhai, Barks, we're almost at the end of our gets part, but before saying you to goodbye, I'd like to know that what about future plans? I'll start with Charles. Well, for me, I would love to, and I'm praying that this will happen. Have my own television show, and like a sitcom, and it would be family centered, kind of like Bill Cosby show, and just be about me and my wife and raising my children. Have a son with special needs, and it's interesting all the things that come into play with raising a child with Right. special needs and having a typical child and still dealing with having to pay the bills and be the Right. dad of the house Right. and do all of those things. So. And there's a small part of Bangladesh in that what you want to be. Yes. I mean, I enjoy people, and if I can make people laugh and enjoy their time here, then I'm good. Okay, Navid bhai. My short-term plan, very short-term, is that next time I'm on TV, I'm going to ask what is the host wearing? Because right now we're just wearing the same shirt and the knew same it, color. I People knew will think it. buy one get one free deal. Navid bhai, you're this not. is this total coincidence, by the way. Navid bhai, you're not wearing your specs. Otherwise, we would have well, I almost can if you want. I black mean, now pant. we're like totally identical. Yeah. There we go. Almost identical. Yeah. Two Two brothers. engineers. Two engineers. And even the same Rooney outfit. is wearing the same color dress. And You're I the didn't odd get man the out. email. I didn't get the email. I know you didn't get the You didn't email. get That the was a email. telepathy You didn't with get the Navid bhai. vibe. Yeah, exactly. So you're the odd man out. Anyway, long term is that I really want to be as good a comedian as I can be. Fantastic. And because not only just for the entertainment value, but as a comedian you can speak the truth, Right. and you can bring and talk about topics that you cannot otherwise. And also a great way to brand the country. Thank you very much to both of you. Thanks for Thank coming and you. thanks for Thank you. making me laugh. And I don't know about my guests. I don't know about my viewers whether they laughed or not. But একটা জিনিস I would like to say both of you, thank you for blessing us with all the laughter that you have been giving us. Thank you. Thank you. And thanks for coming to my show. Thank you. Thanks for See you. having us. Thank Best of you. luck with Thank you. future life. Thank you. দর্শক আমরা আমাদের অতিথির সাথে কথা বলছিলাম, দুজন মানুষ। আমি জানি না আপনাদের হাসির খোরাক কতটুকু জোগাতে পেরেছেন। আমি তো বেশ এসেছি। তবে এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের সহকর্মী তানভীর আহমেদ আছেন। তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ নিউজ আপডেটগুলো। তানভীর, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজে জানিয়ে দেব আজকের প্রধান হেডলাইন নিউজগুলো। বিশ্বের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় স্থায়ী শান্তি নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে এসব বলেন তিনি। শেখ হাসিনা বলেন, শান্তি নিরাপত্তা না থাকলে জাতিসংঘের কোনো এজেন্ডাই বাস্তবায়ন সম্ভব নয়। ধর্মভিত্তিক রাজনীতির নামে সন্ত্রাস, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক সমর্থন চান শেখ হাসিনা, আর দাবি জানান উন্নত বিশ্বের বাজারে স্বল্পোন্নত দেশগুলোর সব ধরনের পণ্য শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকারের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে বাংলাদেশ ও ভারতের ভূখণ্ড কেউ ব্যবহার করতে পারবে না বলে দুই নেতা অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে তিস্তা পানি বণ্টন চুক্তি, সীমান্ত সমস্যা সহ অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। নরেন্দ্র মোদী বলেন, স্থল সীমান্ত ও তিস্তা চুক্তির ব্যাপারে ভারত আন্তরিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৬৮তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দিনটিতে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বাদ জোহর, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর পল্লবীর দুই ট্রাভেল এজেন্সির প্রতারণার শিকার হয়েছেন ৭৮ জন হজযাত্রী। তাদের হজ ক্যাম্পে ফেলে রেখেই সৌদি আরবে চলে গেছেন এজেন্সির মালিক। যাত্রা অনিশ্চিত হয়ে পড়ায় প্রতারিত হজযাত্রীরা রাতে পল্লবী থানায় এসে বিক্ষোভ করেন। তাদের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই ট্রাভেল এজেন্সির মালিকের ভাই এবং ব্যবস্থাপক সহ ৫ জনকে আটক করে। জব্দ করা হয়েছে যাত্রীদের পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র।
ভুল চিকিৎসায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক সেবিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা। তাদের দাবি, প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন খাদিজা বেগম। গতরাতে ইনজেকশন দেওয়ার পরই তার মৃত্যু হয়। স্বজনেরা আরও অভিযোগ করেন, খাদিজার মৃত্যুর পরপরই চিকিৎসার সকল কাগজপত্র নিয়ে যায় হাসপাতাল কর্তৃপক্ষ। এসব অভিযোগ অসত্য বলে দাবি হাসপাতাল কর্মকর্তা নার্গিস খানমের। পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় রাজি ভারত, তবে তার আগে সব ধরনের সন্ত্রাসবাদকে মদদ দেয়া ছাড়তে হবে পাকিস্তানকে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া প্রথম ভাষণে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর সমস্যার সমাধানের জন্য পাকিস্তানকে অবশ্যই আলোচনার পরিবেশ তৈরি করতে হবে বলেও জানান তিনি। বিশ্বের কয়েকশো কোটি মানুষ এখনও স্যানিটেশন, বিদ্যুৎ এবং বিশুদ্ধ পানির সেবা থেকে বঞ্চিত উল্লেখ করে এই সমস্যা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান নরেন্দ্র মোদী। জয়ললিতার পদ বাতিল হবার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে হতে যাচ্ছেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। 2 দিনের মধ্যেই ঘোষণা করা হবে নতুন মুখ্যমন্ত্রীর নাম। অবশ্য জয়ললিতার বিশ্বস্ত অর্থমন্ত্রী ও পানির সেলভামকে এগিয়ে রাখছেন অনেকেই। সেলভাম এর আগে 2001 সালের সেপ্টেম্বর থেকে 2002 সালের মার্চ পর্যন্ত মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অবৈধ সম্পদ অর্জনের মামলায় শনিবার দোষী সাব্যস্ত হন জয়ললিতা। তাকে এখন বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সিরিয়ার আইএস জঙ্গি দখলকৃত কোবান শহরে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজনের হতাহতের খবর দিয়েছে গণমাধ্যম। বহুজাতিক অভিযানের ঘোষণার পরই এবার সিরিয়ার কোবানে আক্রমণ চালালো দেশটি। পেন্টাগন জানায়, মার্কিন নেতৃত্বাধীন এই অভিযানে আইএসের দখলকৃত একটি ভবন এবং 2টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। 10 দিন ধরেই এই এলাকায় তাণ্ডব চালিয়ে আসছিল জঙ্গি গোষ্ঠীটি। দর্শক, জানিয়ে দিলাম হেডলাইন নিউজ। ফিরে যাব আবারও সকালের বাংলাদেশে জুবায়েরের কাছে। জুবায়ের, ধন্যবাদ তানভীর, আপনাকে এই সকালবেলা আমাদের নিউজ হেডলাইন্সগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে আপনার মাধ্যমে আমি আমাদের নিউজ রুমে যে সহকর্মীরা রয়েছেন, আমাদের নিউজ স্টুডিওতে যে সহকর্মীরা রয়েছেন, সবাইকে জানাতে চাই শুভ সকাল। আর রুনিয়া, না, তুমি এই যে যখন নিউজ হেডলাইন হচ্ছিল তখন যে তুমি যোগ করার চেষ্টা করছো, তোমার কি মনে হচ্ছে কিছু হচ্ছিল সেটা? না মানে আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড উইথ নাভিদ ভাই, বিকজ আমাদের একই রকম কালারের শার্ট, একই রকম চশমা, একই প্যান্ট কালার, চাচ্ছিলাম যদি একটু এফেক্ট পড়ে আর কি। না, সবসময় এফেক্ট পড়ে না। একটা বিরতি নিয়ে নাও, আমার আরো প্র্যাকটিস করতে হবে। ফেলেছো, আমি বোর হয়ে যাচ্ছি। আমি একটা ব্রেক নিয়ে নেই, আমি চায়ের কাপটা হাতে নিই। আপনারা কোথাও যাবেন না, ফেরত চলে আসবেন সকালে বাংলাদেশে। সকালের বাংলাদেশে আপনাদের আবার আমন্ত্রণ। আমি চায়ের কাপে আছি, আমাদের রাজশাহীতে আছে শিবলি রোমান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শিবলি রোমানের কাছে। শিবলি, শুভ সকাল। শুভ সকাল রুনিয়া, চায়ের কাপে আছেন। আমরা একটু আগেই চা খেয়েছি, এখন আরো একবার চা খাওয়া যায় কিনা দেখবো। চা খাওয়ারই জায়গা এটি। আমি যেমন বরাবরই যে বিষয়টিতে গুরুত্ব দিয়েছি, যেন সকালের বাংলাদেশে আমরা বাংলাদেশের এই অঞ্চলে বরেন্দ্রভূমি এবং এই পুণ্ড্রভূমিতে বিভিন্ন জায়গায় যে ইতিহাসগুলো আছে, যে ইতিহাসের উপাদানগুলো আছে এবং সেগুলো যে নানা জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু ইন্টারনেটে সার্চ দিলে খুব সহজলভ্য ইতিহাসের মধ্যে সেগুলো পড়ে না, সেগুলোকে একটু তুলে আনার চেষ্টা করছি। আজকেও তেমনই একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি। এখানে আমার পেছনের যে ভবনটি, সে ভবনটি আসলে বোয়ালিয়া ক্লাব। এর বিশেষত্ব হলো 1884 সালে এটি স্থাপিত হয়েছে এবং একে ঘিরে অনেক ইতিহাস আছে, সেগুলোতে আমি একটু পরে যাচ্ছি। তবে তার আগে ছোট্ট করে জানিয়ে দিয়ে রাখি, আমার যদি ক্যামেরাটা একটু ওদিকে দেখাতে পারি আমরা, যে এই ক্লাবের ঠিক দক্ষিণ পাশে যেখানটাতে আসলে পদ্মা নদী, পদ্মার পার, অর্থাৎ এই ক্লাবটি পদ্মার কোল ঘেঁষে, এবং যে অংশটি দেখা যাচ্ছে
সেখানে আসলে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে এখানে বাবলাবন গণকবর রয়েছে, অর্থাৎ এই বোয়ালিয়া ক্লাবের পাশেই শহীদ মীর আব্দুল কাইয়ুম সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবীকে নির্মমভাবে এখানে হত্যা করা হয়। তো আমি একটু এই বোয়ালিয়া ক্লাবের দিকে এবার ফিরছি। এই জায়গাটি গুরুত্বপূর্ণ এই কারণে, নানা কারণে। সেটি হলো যে পাশে একটি টেনিস কমপ্লেক্সও রয়েছে। আমি যদি এখন একটু ক্লাবের ভেতরে যাওয়ার চেষ্টা করি, এই ক্লাবটি এই প্রাচীন ভবন, এটি পরবর্তীতে সংস্কার করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটি হলো যে এই ক্লাবটি কিন্তু আসলে 1884 সালে যখন স্থাপন করা হয় তখন কিন্তু এটি ছিল ব্রিটিশ সরকারের যে সরকারি আমলা যারা, তাদের কিন্তু একটি বিনোদন কেন্দ্র ছিল এটি। এবং আমি যদি একটু অনুরোধ করি, এখানে ক্লাবের যারা রয়েছেন আমরা একটু আসলে কথা বলতে চাই। ও এখানে যমুনা টেলিভিশন চলছে, একটু যদি দয়া করে যদি একটু অডিও লেভেলটা কমানো যায়। আমি একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে। আমি নিজের পরিচয় দিই, আরিফুল হক কুমার। আমি এই ক্লাবের বর্তমান যে কার্যকরী কমিটি আছে এর সাহিত্য এবং সাংস্কৃতিক সম্পাদক। এই ক্লাবটি আপনি ইতিমধ্যেই বলেছেন যে 1884 সালে এই ক্লাবের প্রতিষ্ঠা, এবং ক্লাব খুবই ঐতিহ্যশালী সেই দিক থেকে। ইতিমধ্যেই শতবর্ষ অতিক্রম করেছে। বাংলাদেশে এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা খুব কম। এবং ইয়েতে যখন এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়, এর সঙ্গে ব্রিটিশ শাসনের একটা ইতিহাস জড়িত। যে 1876 সালে রাজশাহী জেলা সদর এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, সেই সময় আপনারা জানেন যে এই জেলা সদর যেটা প্রতিষ্ঠিত হলো, এর বিভাগ যেটা রাজশাহী বিভাগ, এর অধীনে দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল তৎকালীন ব্রিটিশ শাসনাধীনে এটা ছিল। এবং রামপুর বোয়ালিয়া, হ্যাঁ, এবং এই যে বোয়ালিয়া ক্লাব, এই নামটার ইয়ে হচ্ছে যে প্রাচীন এই ভূখণ্ডের নাম হচ্ছে বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া। এই রামপুর বোয়ালিয়াতেই পরবর্তীকালে রাজশাহী শহর প্রতিষ্ঠিত হয়, নাম হয় রাজশাহী শহর। তবে এই রাজশাহী শব্দটি মোগল সেরেস্তাতেও, মুর্শিদ কুলি খাঁ বা এদের সেরেস্তাতেও কখনো কখনো উল্লেখিত হয়েছে। তো যাই হোক, এই যে আমাদের ক্লাব, এই ক্লাব অত্যন্ত ঐতিহ্যশালী হওয়া সত্ত্বেও ব্রিটিশ শাসনের পরবর্তীকালে প্রশাসনিক কেন্দ্র হিসেবে ঢাকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আমাদের রাজধানী হিসেবে। এবং তখন উত্তরাঞ্চলের এই এলাকা যেমন আস্তে আস্তে মানে ইয়েতে এসে যায়, অনেকটা মানে লাইমলাইট থেকে সরে যায়, ঠিক তেমনি এই বোয়ালিয়া ক্লাবও কিন্তু আস্তে আস্তে তার যে পূর্বতন যে গৌরব, সেই গৌরবটা স্তিমিত হয়ে পড়ে এবং এই বিল্ডিংটা প্রায় জীর্ণ হয়ে যায়। আমি যদি জনাব আরিফুল হক কুমার, আমরা একটু যদি চলতে চলতে কথা বলতে পারি। আমি তার আগে আমি একটি বিষয় একটু আমি দর্শকদের ধারণা দেওয়ার চেষ্টা করি, যে সেটি হলো যে আমরা যতদূর জানি যে 1883 সালে এই অঞ্চলে, বিশেষত নওগাঁ তখন যে রাজশাহীর মধ্যেই ছিল, সেখানে একটি প্রজা বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ সংগঠিত হয় করের প্রতিবাদে, কর, এবং সেখানে আস্তান মোল্লা সম্ভবত নেতৃত্ব দিয়েছিলেন। এবং পরবর্তীতে প্রজাসত্ব আইনটি সেই কারণেই এখানে আরোপ করা হয় বা হয়। এবং সেই কৃষক আন্দোলনের সাথে, প্রজা বিদ্রোহের সঙ্গে এই ক্লাবটি প্রতিষ্ঠার একটি যোগসূত্র আছে এইভাবে যে সেই বিদ্রোহ দমনের পরে যখন প্রজাসত্ব আইনের কার্যকর করার জন্য যারা এসেছিলেন এখানে, ইংরেজ কর্মকর্তারা, আসলে তাদের বিনোদনের জন্য এই ক্লাবটি, এটি কি কতটুকু? আসলে ব্যাপারটা প্রাথমিকভাবে তাই, যে এখানে যে সমস্ত ব্রিটিশ আমলারা কাজ করতেন, সরাসরি তারা ব্রিটিশ আইসিএস বা সিভিল সার্ভিসের লোক, তাদের বিনোদনের জন্য শুধু এখানে না, ঢাকায় যেমন ঢাকা ক্লাব হয়েছে, চিটাগাঙে চিটাগাং ক্লাব হয়েছে, এই কথাটা খুব যথার্থ বলেছেন আপনি। কিন্তু পরবর্তীকালে যখন মানে ক্লাবটা প্রতিষ্ঠিত হওয়ার পরে তো ক্লাব লাইফ মানে সেখানে ক্লাবের সদস্য, মানুষজন, এগুলোর প্রয়োজন। তো আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ক্লাবের পরিসরটা কিন্তু আমলা থেকে সাধারণ মানুষের দিকে গেছে আর কি। তো ধন্যবাদ জনাব আরিফুল হক কুমার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রুনিয়া, আমরা দেখাচ্ছিলাম ঐতিহ্যবাহী বোয়ালিয়া ক্লাবটিকে। থ্যাংক ইউ শিবদি, থ্যাংক ইউ আপনার এই আমাদেরকে যে আজকে বোয়ালিয়া ক্লাবটা দেখালেন সেটার জন্য। তুমি দেখলে? আমি দেখলাম। কি বুঝলে? আমি দেখলাম, তুমি দেখলে, আমরা দেখলাম। আসলে বোয়ালি ক্লাবের যে বিষয়টা দেখছিলাম, যে অতি প্রাচীন ক্লাবগুলো 1984 থেকে যে শতবর্ষ হয়ে গেছে, শতবর্ষ হয়ে গেছে। তো সবচেয়ে ইম্পর্টেন্টলি যে বিষয়টা, যে
পদ্মার পাড়ের এই যে ক্লাবটা ছিল, আসলে পদ্মায় একসময় রুট হিসাবে ব্যবহার হতো যাতায়াতের, তো এখানে এই ক্লাবটা রাখার একটাই উদ্দেশ্য ছিল যে যাতায়াত বা আসা যাতে সহজ হয়, এবং যাওয়ার পথে যদি কেউ ক্লান্তি বোধ করেন তবে সে যাতে কিছুটা সময় এখান থেকে থেকে যেতে পারেন। আর তৎকালীন যে বলা হচ্ছিল যে কর্মকর্তাদের জন্য, ব্রিটিশ পিরিয়ডের এই যারা রুলিং কর্মকর্তা ছিলেন তাদের জন্য মূলত এই ক্লাবটি করা হয়, তাদের বিনোদনের জন্য। আর বিনোদন হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, রুনিয়া তুমি জানো, আমাদের জানি। অতিথিদের আজকে আমরা দেখেছি যে হাসি খুশি থাকার জন্য এর চেয়ে ভালো আর কিছু নেই। আমরা এমনি অনেক হাসি খুশি থাকি, আমাদের হাসি খুশি থাকার অনেক অনেক আচ্ছা, কিছু আছে। সুখী মানুষের তালিকায় তো বাংলাদেশের নাম অনেক আগে না? সুখী সবসময় আমরা দেশের প্রথমে তালিকায়? সুখী মানুষের তালিকায় হ্যাপি, আমরা এত দুঃখ কষ্টের মধ্যে আমরা হাসতে কিন্তু কখনো ভুলি না। একদমই তাই। আর এই সুখের কথা, হাসির কথা বলতে বলতে সুন্দর বিনোদনের জায়গা দেখতে দেখতে সময় হয়ে গেল আরেকটা বিরতি নেওয়ার। যাচ্ছি বিরতিতে, এবং বিরতির পরে ফিরছি আমাদের ওয়েদার আপডেট নিয়ে, যে আমাদের জানিয়ে দিবে আমাদের ওয়েদার গার্ল রুবি। সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। বিরতিতে যাওয়ার আগে বলছিলাম ফিরবো ওয়েদার আপডেট নিয়ে আমাদের ওয়েদার গার্ল সহ, আর আমার মনে হয় সরাসরি চলে যেতে পারি। সরাসরি যুক্ত হচ্ছি রুবির সাথে, তার কাছ থেকে জেনে নিব আজকে দিনের সর্বশেষ ওয়েদার আপডেট, এবং তাকে একটু খুশিও করে দিব। আমাদের ওয়েদার গার্ল দি গর্জিয়াস রুবি, পুরোটা সময় তোমার। থ্যাঙ্কস এ লট। এবং তুমি নিজেও জানো না যে এরকম ইয়াং এবং হ্যান্ডসাম একটা ছেলের কাছ থেকে যদি আমার মতো বয়সী একটা মহিলা, মানে খুব বেশি বয়সী না, মানে আমার মতো এই বয়সের একজন মহিলা যদি শোনে মানে মানে ওয়েদার গার্ল, এই গার্ল শব্দটা আমার জন্য যে কি পরিমাণ এনকারেজিং একটা ওয়ার্ড। থ্যাঙ্কস এ লট জুবাইর। আর রুনিয়া, তোমাকে বলছি স্পেশালি প্লিজ, আজকে কিন্তু জলাতঙ্ক দিবস, মানে কুকুর এবং বিশেষ করে কুকুর এবং বিড়াল, এদের কাছ থেকে এই রোগটা খুব ছড়ায়, এবং 48 ঘন্টার মধ্যে কিন্তু রোগীর নিশ্চিত মৃত্যু হয়। সো এই জলাতঙ্ক দিবস থেকে জুবাইর হতে সাবধান। না না, মানে জুবাইর তুমিও সাবধান থেকো, এবং রুনিয়া তুমিও সাবধান থেকো, এটাই বলতে চেয়েছিলাম, ভুল হয় না। যাই হোক, তবে ভুল করতে চাই না ওয়েদার আপডেট দিতে। ইয়েস, তোমাদেরকে শুভ সকাল জানিয়ে সকালের বাংলাদেশের সমস্ত বন্ধুদেরকে ওয়েলকাম জানাচ্ছি রুবির সাথে ওয়েদার আপডেটে। ইয়েস, এবং পূর্বাভাসে বলা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্ট, কারণ ঢাকাতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বরিশালেও। তবে আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এছাড়া কিছু কিছু বিভাগে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আর এই মুহূর্তে জানিয়ে দিব গতকালকে সর্বোচ্চ তাপমাত্রাটা ছিল আমাদের খুলনায়, এবং সেটা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি, এবং সর্বনিম্ন ওয়েদার যেটা ছিল তাপমাত্রা সেটা ছিল সিলেটে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং এবার আপনাদেরকে আমি জানিয়ে দিব আজকের সূর্যোদয় সূর্যাস্তর সময়টা। এবং ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আজকে আমাদের টুইন যে সানসেট এবং সানরাইজ ব্যাপারটা ছিল, মানে আজকে যমজ সূর্যোদয় সূর্যাস্ত হয়েছে, তার মানে দুটোই 5:49 সূর্যোদয় হয়েছে এবং সূর্যাস্ত যাবে 5:49 এবার সর্বোচ্চ তাপমাত্রাটা কোথায় কত এবং সেটাই জানিয়ে দেবো। ইয়েস, বিভাগীয় শহরের খবরগুলো। প্রথমে আমার হাতে রয়েছে ঢাকার রিপোর্ট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 24.2 ডিগ্রি সেলসিয়াস। চলে যাব পরের শহর চট্টগ্রামে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। পরের শহর রাজশাহী। রাজশাহীতে আমাদের প্রডিউসার বাদল ভাই দীর্ঘদিন লেখাপড়া করেছেন, এবং রাজশাহী শুনলেই ওনার চেহারায় আমি কেমন যেন 100 পাওয়ারের একটা বাল্ব দেখতে পাই, এবং উনি খুব সুন্দর করে বলেন, দীর্ঘদিন ছিলাম তো সেখানে, সবই জানি। আমিও মোটামুটি ওয়েদার আপডেটটা জানি রাজশাহীর, এবং সেটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন যেটা হতে পারে সেটা হচ্ছে 25.2 ডিগ্রি সেলসিয়াস। চলে যাবো আমাদের পরবর্তী শহর বন্ধু রংপুরে। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রাটা হতে পারে 31.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে 24.3 ডিগ্রি সেলসিয়াস। এর পরের শহর খুলনাতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন হতে পারে 26.5 ডিগ্রি সেলসিয়াস। পরের শহর বরিশাল। ইয়েস, বাংলাদেশের সবচেয়ে বেশি ট্যালেন্টেড মানুষ কিন্তু বরিশালের স্বরূপকাঠিতেই থাকে, এরকম একটা রিপোর্ট এসেছে, এবং তার মানে খুব ভীষণ কাছের একটা প্রমাণ হচ্ছে রুবি। আমি আসলে খুব ট্যালেন্টেড, আপনারা বুঝতে পারছেন না। 5 মিনিটের জন্য আসি তো
যাই হোক, বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে 24.5 ডিগ্রি সেলসিয়াস। এবং আমার হাতে এই মুহূর্তে রয়েছে আমাদের সর্বশেষ যে বিভাগীয় শহর সিলেট, তার তাপমাত্রা। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 29.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা হতে পারে 23.2 ডিগ্রি সেলসিয়াস। ইয়েস, এই ছিল আমার হাতে আমাদের আজকের ওয়েদার যে রিপোর্ট। এবং আমাদের facebook.com/সকালের বাংলাদেশ আপনি আপনার সমস্ত কমেন্টসগুলো আমাদেরকে লিখতে পারেন। এবং আমাকে যে অনেক ভালো লাগে এবং আজকে আমাকে অনেক সুন্দর লাগছে, আজকের মেকআপটা ভালো হয়েছে, এইসবও লিখতে পারেন। এবং প্রেজেন্টেশন জুবাইর এবং রুনিয়ার থেকে আমার কোনো অংশে কম না, এটাও আপনি লিখতে পারেন। আমি আসলে মাইন্ড করবো না, ওরা মাইন্ড করলেও আমার কিছু করার নেই। তবে আপাতত সময় যেহেতু হাতে নেই, তাই আপাতত চুপ করা ছাড়া আমার আর কিছু করার নেই। ইয়েস, চলে যাচ্ছি বন্ধু। জুবাইর, রুনিয়া, কোনো কথা যদি দুঃখ পাও, আই এম রিয়েলি সরি। না না রুবি, আমি না বলতে চাচ্ছিলাম যে বরিশালের মেয়েরা কিন্তু সুন্দরীও হয়, সেটা আমরা তোমাকে দেখেই বুঝি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে ডার্লিং। আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? এতক্ষণ আমি এটা এইভাবে রেখেছিলাম, তোমরা কিন্তু কেউ কিছু বলনি। কেন বলনি জানো? কারণ আমার রূপেই তোমরা মুগ্ধ হয়েছিলে। সকালের বাংলাদেশের ওয়েদার আপডেট থেকে বিদায় নিচ্ছি, চলে যাচ্ছি এস বন্ধু মেইন স্টুডিওতে রুনিয়া এবং জুবাইরের কাছে। রুনিয়া, ধন্যবাদ জানাচ্ছি রুবিকে। আর সেই সাথে একটি জিনিস বলার আছে, যখন ওয়েদার আপডেট চলছিল আমি গুগল করছিলাম যে কোনোভাবে জুবাইর জলাতঙ্কের কারণ হতে পারে কিনা এটা জানানোর জন্য। আমি কোনোভাবেই রুবি নিজেকে জলাতঙ্কের সাথে যুক্ত করতে পারলাম না। আমি জানি না তুমি নিজে জলাতঙ্কে সাফার করেছো কিনা। আমি হয়তো কোনো কারণে যে হয়তো আমার রুবিয়ার কাছে ব্রাউজ করছিলে, তো আমাদের মধ্যে ফেসবুকের কমেন্ট পড়েনি, এখানে কিছু সুন্দর সুন্দর কমেন্ট নিশ্চয়ই আছে। কমেন্ট আমরা পড়বো, কিন্তু তার আগে আমাদের যে গুরু দায়িত্বটা থাকে রুনিয়া, যে আমাদের দর্শকরা আমাদের সরাসরি সকালবেলার বাংলাদেশের বিভিন্ন দিক, রূপ, বৈচিত্র্য তুলে আমাদের কাছে পাঠান, আর তা আমরা আমাদের বাকি দর্শকদের সাথে শেয়ার করে নিই। আর তারই ধারাবাহিকতায় আজ যে ছবিটি দেখাচ্ছি, সেই ছবিটি পাঠিয়েছেন আলোকচিত্রী রাতুল এবং তা পাঠিয়েছেন নারায়ণগঞ্জ থেকে। আমার কাছে মনে হয়েছে আমি অনেকগুলো আইরিন দেখছিলাম, দুঃখিত, অনেকগুলো হাঁস দেখছিলাম। আমি আইরিনকে অনেক বেশি মিস করছি রুনিয়া। আমার কাছে মনে হচ্ছিল অনেকগুলো ডানা ঝাপটানো আইরিনকে দেখছিলাম। আমি বুঝতেই পারছি সেইটা, কিন্তু ছবিটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি রাতুলকে এত সুন্দর একটি ছবি আমাদের কাছে পাঠানোর জন্য। আর আপনি যে ছবিটি পাঠিয়েছেন তার জন্য আমরা চেষ্টা করব আপনাকে যা যা দেয়ার, তার মানে আপনি যদি বিজয়ী হন আমাদের মাসসেরা ছবির, তবে আপনার জন্য যা যা থাকছে আমাদের পক্ষ থেকে তা হচ্ছে হোটেল সিগালের পক্ষ থেকে 3 দিন এবং 2 রাতের থাকার প্যাকেজ, তার সাথে আনুষঙ্গিক আরো বেশ কিছু উপহার, এবং তারই সাথে আমাদের যমুনা পরিবারের পক্ষ থেকে কি থাকবে রুনিয়া? যমুনা ব্লকবাস্টার সিনেমার একটি সিনেমার 2টি টিকিট। একদমই তাই, আমার শিক্ষার্থী ভালো করে পড়াশোনা করছে। আর তারই সাথে আমাদের যমুনা টেলিভিশনের পক্ষ থেকে অনেকগুলো সুভিনিয়ার্স অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি আমার প্রিয় অনেকগুলো চকলেট, এবং তারই সাথে আমাদের হট সিটে এসে আমাদের জয়েন করার সুযোগ, আমাদের অতিথি হয়ে আমাদের সাথে থাকার সুযোগ। আর আমাদের সময় কিন্তু একদম শেষ হয়ে গেছে রুনিয়া। সময়ের কারণে দুঃখ প্রকাশ করছি যে ফেসবুকের অনেকগুলো কমেন্ট এসে জমা হয়েছিল যা পড়তে পারিনি, কারণ ঘড়ি এমন একটা জিনিস কখনোই কারোর জন্য থেমে থাকে না, সময় এমন একটা বিষয় কখনোই কারোর জন্য থেমে থাকে না। আমার হাতে অনেকগুলো কমেন্ট এসে জমা পড়েছিল, যেই কমেন্টগুলোর অ্যাটলিস্ট যারা কমেন্ট করেছেন তাদের কথাগুলো বলে দিতে পারি। আমাদের আজকের কমেন্টের মধ্যে ছিল তপুর কমেন্ট করেছেন, আরিফুল হক কমেন্ট করেছেন, হাসিম রেজা কমেন্ট করেছেন, স্বপ্নবিহীন প্রজা কমেন্ট করেছেন, অবিরুদ্ধ নাইম কমেন্ট করেছেন, এরকম আরো অগুন্তি দর্শক, আমাদের অগুন্তি ভালোবাসা এবং শ্রদ্ধার যে দর্শকরা আমাদের রয়েছেন তারা আমাদের কমেন্ট করেছেন। খুব দুঃখ প্রকাশ করছি সময়ের অভাবে আজ কমেন্টগুলো পড়তে পারলাম না, তবে কথা দিচ্ছি এই কথাগুলো, এই কমেন্টগুলো আগামীকাল আমি না পারি যে আজমির যদি থাকে, টিনা যদি থাকে, রুনিয়া যদি থাকে, আমরা নিঃসন্দেহে পড়ে শুনিয়ে দিব এবং আপনাদের এই ভালোবাসার কথাগুলো আমাদের বাদবাকি সব দর্শকদের সাথে শেয়ার করে নিব। একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রুনিয়া বিদায় নিয়ে নিবে। আমি বিদায় নিচ্ছি, আমরা বিদায় নিচ্ছি, কিন্তু আমাদের সাথে আবার কালকে দেখা হবে। আমরা না থাকতে পারি, বাট আমাদের সকালের বাংলাদেশে টিম তো থাকবেই আপনাদের জন্য। সকালে উঠে চলে আসবো, আপনাদের কমেন্টগুলো ফেসবুকে পড়ে নিব, সেখানে লাইক দিয়ে দিব। আমাদের সাথেই থাকেন। একদম তাই, চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন এবং স্বপ্ন দেখতে থাকুন, কারণ আমরা যমুনা পরিবার, আমরা স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে।